গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তোমরা সকলে আমাদের নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। তো আমি যেহেতু ভূগোল বিষয়ের শিক্ষক, তাই আমি ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। অন্য দিনের মতো আমরা আজকেও একটা নতুন অংশ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমরা এই যে প্রতিদিন একটা নতুন নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করি, তোমাদের কেমন লাগে এই আলোচনা? আচ্ছা, খুব ভালো লাগে, শুনে খুব ভালো লাগলো তোমাদের ভালো লাগে এই আলোচনা। এবং আমি বারবার বলে থাকি, তোমাদের যদি যে কোনো জায়গায় যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই সেই সমস্যা বলবে, আমি তোমাদের সমস্যা অবশ্যই সমাধান করব। ঠিক আছে? তাহলে আমি শুরুতে একটু কি কাজ করি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। শুরুতে আমরা বিগত দিনে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই বিষয় সম্পর্কে কয়েকটা প্রশ্ন একটু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই যে প্রত্যেকদিন আমি তোমাদেরকে যে একটা নির্দিষ্ট অধ্যায়ের প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করি, এটা তোমাদের ভালো লাগে, মানে লাভ হয় না ক্ষতি হয় বলো তো? আচ্ছা, খুব ভালো বলেছে তোমার বন্ধু যে ক্ষতির তো কোনো জায়গায় নেই, এবং তোমাদের সেটা খুব লাভবান হয়। কেন লাভবান হয়? কারণ এই যে প্রশ্ন উত্তরগুলো তোমরা ইতিমধ্যেই একবার করে পাঠ্যপুস্তক থেকে দেখে নিচ্ছ, আলোচনা করছো। তারপরে এটা যখন আমরা জিজ্ঞাসা করছি, আমরা যখন আমাদেরকে যখন উত্তর বলছো, তোমরা কিন্তু কোথায় ভুল হচ্ছে এবং কতটা ঠিক বলতে পারছো বা কিভাবে বললে উত্তরটা বেটার হবে, সেটা কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসছে, তাই না? তো আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা একটু সবাই প্রস্তুত হয়ে নাও। আমি একটু তোমাদেরকে বিগত দিনের প্রশ্ন জিজ্ঞাসা করব। আমরা বিগত দিনে কি বিষয় সম্পর্কে আলোচনা করেছি? পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এই পারমাণবিক বিদ্যুৎ কাকে বলে একটু বলো তো? হ্যাঁ, যে বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের, তাই তো, বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের তার যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বিভাজন এবং সংযোজন ঘটিয়ে একসঙ্গে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, সেই বিপুল পরিমাণ শক্তিকেই আমরা পারমাণবিক শক্তি বলে থাকি। আচ্ছা, এই পারমাণবিক শক্তির আবিষ্কর্তা কারা? অটো হান, স্ট্রাসম্যান, ফেরমি, জিলার্ড, এরা প্রমুখ লোক রয়েছে। এই পারমাণবিক শক্তি প্রধান কাঁচামাল কি? একদম ঠিক, ইউরেনিয়াম। ইউরেনিয়াম ছাড়াও আর কি কি কাঁচামাল লক্ষ্য করা যায়? ইউরেনিয়াম, থোরিয়াম, বেরিলিয়াম, জার্কেনিয়াম, তাই তো, লিথিয়াম, ইলমেনাইট, এগুলো আমরা প্রধান কাঁচামাল হিসাবে মনে করতে পারি, বা এগুলো প্রধান পারমাণবিক বিদ্যুতের প্রধান কাঁচামাল। আচ্ছা, এইখান থেকে আমাকে একটু বলো, এই যে পারমাণবিক বিদ্যুৎ, এই পারমাণবিক বিদ্যুৎ যে কাঁচামাল দ্বারা উৎপাদিত করা হয়, তো এখানটাতে আমি যদি 1 টন ইউরেনিয়াম নিই, সেই 1 টন ইউরেনিয়াম সমান কত কেজি কয়লার সাথে তুলনা করা যেতে পারে? একদম ঠিক, 1 টন ইউরেনিয়াম সমান অর্থাৎ 1 টন ইউরেনিয়াম থেকে ঠিক যতটা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, 3000 টন কয়লা থেকে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স রয়েছে এই পারমাণবিক বিদ্যুতের থেকে আর যে গচ্ছিত সম্পদ রয়েছে কয়লা, জীবাশ্ম জ্বালানির, তার শক্তির কতটা পার্থক্য লক্ষ্য করা যায়, তাই না? আচ্ছা, এটা যখন বলতে পারলে, এই পারমাণবিক বিদ্যুতের ব্যবহার সম্পর্কে একটু বলো। বিপুল বিদ্যুৎ উৎপাদন, এটা খুব ভালো কথা বলেছে যে পারমাণবিক বিদ্যুৎ থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, তাই না? এবং 1 পাউন্ড অর্থাৎ 456 গ্রাম ইউরেনিয়াম থেকে 1.12 লক্ষ মানে মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা কিন্তু সম্ভবপর হয়েছে।
তো ঠিক আছে, আর কি কি ক্ষেত্রে? পরিবহন ক্ষেত্রে, যেগুলো জ্বালানি মানে রকেটের জ্বালানি বা মহাকাশ যন্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আর পানীয় জল উৎপাদন, ক্যান্সারের বিভিন্ন রোগ নিরাময়, আবার বিভিন্ন খনিজ সম্পদ আহরণ করার জন্য কিন্তু কাজে লাগে। এই পারমাণবিক বিদ্যুতের সুবিধা আমরা জানছি, যাকে উদ্দেশ্য করে আমরা আজকের দিনে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এটা খুব ভালো একটা দিক। বলো তো, এই পারমাণবিক বিদ্যুতের খারাপ বা আশঙ্কার কি রয়েছে? একদম ঠিক, এই পারমাণবিক বিদ্যুতের বিকল্প ব্যবহার যখনই চলে এসছে, এটাকে অস্ত্র হিসাবে, পারমাণবিক অস্ত্র হিসাবে বিভিন্ন দেশ তার গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে, তাই না? এবং শুধু পারমাণবিক অস্ত্র নয়, পারমাণবিক বোমাও তৈরি করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সব দেশ তার পরীক্ষামূলক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা দিক গেল। আর কি কি খারাপ দিক রয়েছে এই পারমাণবিক বিদ্যুতের? আর রয়েছে একটা তেজস্ক্রিয় বর্জ্য দ্রব্য রয়েছে একটা। কারণ এই যে পারমাণবিক বিদ্যুতের যে কাঁচামাল, তো এই কাঁচামাল কিন্তু মানে খুব সহজে যেমন পাওয়া যায় না, এবারে কাঁচামালগুলো যেখানে সেখানে ওয়েস্ট হিসেবে ফেলা যায় না, কারণ সেখান থেকে বিপুল পরিমাণ রেডিয়েশন নির্গত হয়ে পার্শ্ববর্তী অঞ্চল তথা জীবকুল তথা প্রাণীকুল সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে মূলধন আর প্রযুক্তি। এটা তো সব ক্ষেত্রে, সব শিল্পের ক্ষেত্রে একটা অন্যতম বড় সমস্যা। যদি তোমার ক্ষেত্রেও যদি তোমার একটা বিশেষ চাহিদা রয়েছে বা তুমি একটা কিছু বড় কিছু করতে চাইছো, কিন্তু তোমার যদি সেই শিল্প যদি সঠিকভাবে না গড়ে ওঠে বা তোমার যদি মূলধন যদি না থাকে, প্রযুক্তি না থাকে, তুমি কি সেই শিল্পটাকে সঠিকভাবে চালিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে সেটা বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হবে, তাই না? তো এরকম ভাবে আমরা পারমাণবিক বিদ্যুতের বিভিন্ন অসুবিধার সম্মুখীন আমরা জেনেছি। দুটো জিনিস আমাকে একটু বলো তো, পারমাণবিক বিদ্যুতের দুটো দুর্ঘটনার সাল আর যদি জায়গার নাম উল্লেখ করো। আচ্ছা, 2011 সালে জাপানের ফুকুশিমা দাইচি, তাই তো? ফুকুশিমা দাইচিতে কবে হয়েছিল? 2011 সালে। আর ইউক্রেনের চেরনোবিলে কবে হয়েছিল? 1986 সালে। বেশ, খুব ভালো। তাহলে আমি আর বিশেষ কিছু আলোচনা করব না আজকে তোমাদের বিগত অধ্যায় সম্পর্কে, বিগত আলোচনা সম্পর্কে। আজকে আমি আরো একটা নতুন অধ্যায় সম্পর্কে, নতুন বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে আমাদের সূর্যের যে আলো, সূর্যের যে তাপ, তোমরা কি জানো এই সূর্যের তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? আচ্ছা, আমাদের এই যে সুন্দরবন বা এই লাগোয়া বিভিন্ন যে গ্রাম রয়েছে দক্ষিণ কলকাতার পরবর্তী, যেখানে বিদ্যুৎ খুব সহজে পৌঁছাতে পারেন, এখন হয়তো অনেক জায়গায় পৌঁছে গেছে, কিন্তু 2009 সালের আগে পর্যন্ত সব জায়গায় কিন্তু সমানভাবে বিদ্যুৎ পৌঁছাতে পারেনি। তো সেই সমস্ত জায়গাতে এই কিসের সাহায্যে তখন চালানো হতো জানো? এই সৌর বিদ্যুতের সাহায্যেই যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার করা যায়। টিভি, রেডিও তো ব্যাটারিতেই চলে, এছাড়া ঘরের আলো, ফ্যান, এগুলো কিন্তু এই সৌর বিদ্যুতের সাহায্যেই চালানো যেত বা চলতো। একদম ঠিক ধরেছো। তো আজকে আমরা মূলত এই সৌর বিদ্যুৎ, সৌর শক্তি কিভাবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে একটা উন্নত প্রযুক্তির মাধ্যমে তাকে কারেন্টে কনভার্ট করা হচ্ছে, কনভার্ট করে সেটাকে আমরা ঘরের মধ্যে যাবতীয় ইলেকট্রিকের মাধ্যমে যা চলে আমরা প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি, যেগুলো ঘরের পাম্প, এগুলো বড় হর্স পাওয়ার, একটা এসি বা ফ্রিজ, এগুলো চালালে কি হবে, যে ব্যাটারির যে ক্ষমতা, সেই ব্যাটারির ক্ষমতা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কমে যাবে বা নাও চলতে পারে। সেটা ডিপেন্ড করে বিভিন্ন এর উপরে।
ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বোঝা গেল। আচ্ছা, তো এখানটাতে আমি তোমাদের একটু একটা আউটলাইনের মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে আমি তোমাদের একটু বলছি কিভাবে সৌরশক্তি কাজ করে এবং সেই বিদ্যুৎটাকে আমরা সংগ্রহ করতে পারি। সূর্যে তার প্রতিনিয়ত নিজের আপন খেয়ালে সে তার তাপ বিকিরণ করে চলেছে। এই তাপটা যদি আমরা, এটাকে বলা হয় ফটোভোল্টাইক প্যানেল বা সোলার ফটোভোল্টাইক প্যানেল বলা হয়, সোলার প্যানেল বলা হচ্ছে। এই প্যানেলে এমন কিছু প্রযুক্তি দেওয়া হয়েছে এবং এখানে এই প্যানেলগুলো রৌদ্রগুলো বা তাপ গ্রহণ করে কি করছে, প্রযুক্তির মাধ্যমে একটা কন্ট্রোলার রয়েছে, সেই কন্ট্রোলার থেকে ব্যাটারির মাধ্যমে যোগ করা হয়েছে। তো সোলার থেকে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎটা এখানে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, যেমন তোমার ঘরে ইনভার্টার যদি থাকে, তো ইনভার্টার যখন কারেন্ট থাকে তখন সারাদিন সে কিন্তু কারেন্ট থেকে নিয়ে সে ব্যাটারিটাকে সম্পূর্ণভাবে চার্জ করছে, কারেন্ট চলে গেলে সেটা আবার চলছে। তো এখানে ইনভার্টারও রয়েছে। ইনভার্টার থাকলে কি হয়, এই যে কারেন্ট সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ সংগ্রহ করা সেটাকে আমরা ডিসি লাইন বলি। ঠিক আছে, তো এটাকে এসিতে কনভার্ট করতে হবে। তো সেই জন্যই কন্ট্রোলার মাধ্যমে ব্যাটারি থেকে আবার এসিতে নিয়ে গিয়ে তারপরে আমরা বিভিন্ন, এবার মেন লাইনের সঙ্গে জুড়ে দিলেই এটা কিন্তু আমরা সহজেই ব্যবহার করতে পারছি। ঠিক আছে, এবং সহজেই আমরা ঘরের যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় এবং যেগুলো খুব ইমার্জেন্সিতে ব্যবহার করা হয় সেগুলোকে কিন্তু আমরা সহজেই ব্যবহার করতে পারছি। ঠিক আছে, তাহলে এইটুকু তোমরা বুঝতে পারলে কিভাবে কাজ করছে। এবং তোমরা এই সোলার প্যানেল হয়তো তোমাদের স্কুলের ছাদে, কোনো হাসপাতালের ছাদে, তোমার বাড়ির ছাদে বা তোমার প্রতিবেশীর ছাদে এই সিস্টেমটা তোমরা দেখেছো। এবং এখন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, শুধু এখন নয়, এটা বহুদিন থেকেই আসছে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে একটা ব্যাটারি দিয়ে তার সঙ্গে লাইট সেট করে দিয়ে একটা উপরে সোলার প্যানেল দেওয়া হয়েছে, যাতে দিনের বেলায় আপন খেয়ালে সোলার দ্বারা চার্জ হবে, চার্জ হওয়ার পরে ব্যাটারি চার্জ করবে, তারপরে সন্ধেবেলা অন্ধকার হয়ে গেলে লাইট জ্বলবে। এবং এটা খুবই অল্প মূলধনের ওপরে নির্ভর করে গড়ে ওঠে। যে কোনো দেশ, যে কোনো জায়গাতেই এটা গড়ে তোলা যায়। তবে এটা সামান্য পরিকাঠামো ব্যয় তো অবশ্যই থাকে, তবে অন্যান্য বিদ্যুতের মতো নয়, খুব ছোট্ট ছোট্ট ইউনিট করেই, একটা সোলার প্যানেল করেই ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আর এগুলো দেখো আধুনিক সৌর প্যানেল বলা যেতে পারে। এটা ফোল্ডিং, দেখে বুঝতে পারছো, ছাতার মতো একটা, যদি ব্যাপক ঝড় বা বৃষ্টি হয় বা যদি কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছ, একটা প্লেট, এই প্লেটগুলোকে কিন্তু গুটিয়ে একটা জায়গায় নিয়ে চলে আসা যেতে পারে। এগুলি আধুনিক যুগের সোলার সিস্টেম। সেই জন্য বললাম এই সোলার প্যানেল তোমরা ইতিমধ্যেই দেখেছো, কোনো না কোনো জায়গায় দেখেছো, দেখে থাকবে। আর এইগুলো আধুনিক যুগের সোলার সিস্টেম। তো চলো আমরা এবার এই সোলার প্যানেল সিস্টেম সম্পর্কে একটু, বা সোলার এনার্জি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার কি কি ব্যবহার, কোথায় কিভাবে উৎপাদন হচ্ছে, সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, একটা বৃহৎ জায়গা জুড়ে ফাঁকা অংশে এবং যেখানে বিশেষ করে মরুভূমি বা কোনো কি বলবো, যেগুলো ব্যাডল্যান্ড, যেখানে জমি চাষ করা অযোগ্য, সেই সমস্ত ভূমিকে কিন্তু আমরা এই সোলার প্যানেল হিসেবে কাজে লাগাতে পারি। এবং একটা জিনিস দেখতে হবে, যে অঞ্চলে আমি এটা স্থাপন করব সেখানে সূর্যের আলো, আমাদের এখানে সূর্যের আলো মিনিমাম 10 থেকে 11 ঘন্টা 12 ঘন্টা থাকে। তো সেই বেশিরভাগটাই যেন সূর্যের আলো এই অংশে পড়ে এবং সেটা এই সোলার প্যানেল থেকে চার্জ হতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেখানে সেখানে দিলেই তো হবে না, যদি সূর্যের আলোই না পায় তাহলে চার্জ হবে না। তো সংজ্ঞা কি বলা হচ্ছে, সূর্য থেকে নিম্ন বায়ুস্তরে আগত আলো এবং উত্তাপ। সূর্য থেকে বায়ুস্তরে কি আসছে, আলো এবং উত্তাপ আসছে। আলো এবং উত্তাপকে, অবশ্যই সূর্যের আলো আসবে আর তাপ আসবে না, বা তাপ আসবে আলো আসবে না, এমনকি কোনোদিন তোমরা দেখেছো? দেখোনি, তাপ আর আলো একসাথেই আসে।
কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় তাকে সৌরশক্তি বলা হয়। ঠিক আছে? তো সৌরশক্তি সূর্য থেকে আগত যে আলো আর তাপ তাকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ শক্তি উৎপন্ন তাকে সৌরশক্তি বলা হচ্ছে। প্রতিদিন ভূপৃষ্ঠের প্রতি বর্গ মিটার, তার মানে 1 মিটার এরকম ঠিক যদি আমরা একটা চারদিকে ধরে নিই, প্রতি বর্গ মিটার স্থানে সৌরশক্তি 1.36 কিলোওয়াট পার ঘন্টা বিদ্যুৎ শক্তির সমান। তার মানে এই 1 মিটার জায়গাতে আমরা যদি সোলার প্যানেল বসাই সেখান থেকে প্রায় 1 কিলোওয়াটের বেশি বিদ্যুৎ কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি বা পেতে পারি। বোঝা গেল? আচ্ছা, প্রকৃতি কি প্রকৃতি রয়েছে? এটি সর্বত্র লভ্য, মানে সহজলভ্য, সব জায়গাতে পাওয়া যায়। সূর্যের আলো পাওয়া যায় না এরকম জায়গা খুবই কম আছে, এবং সেটা অক্ষাংশভেদে বা ভৌগোলিক কিছু বাধা রয়েছে, কিন্তু সর্বত্র পাওয়া যায় বলা যেতে পারে। অবাধ, প্রবহমান, পুনর্বহ, প্রাকৃতিক, সর্বাধিক জনপ্রিয় এবং সম্ভাবনাময় অপ্রচলিত একটা শক্তি সম্পদ, এবং এটা কিন্তু অফুরন্ত সম্পদ। কখনো সূর্যের আলো বা তাপ শেষ হয়ে যাবে না, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে সৌরশক্তির সংজ্ঞা আর প্রকৃতি তোমরা বুঝতে পারলে সবাই? খুব ভালো। ব্যবহার, আমরা কি কি কাজে ব্যবহার করি? দেখো, আমি কিন্তু অনেকগুলো ব্যবহার ইতিমধ্যে তোমাদেরকে বলেছি। স্কুলের ছাদে লাগানো মানে স্কুলের যাবতীয় বিদ্যুতের চাহিদা সেখান থেকে পাচ্ছি। হাসপাতালের ছাদে লাগানো, সেখান থেকে হাসপাতালের যাবতীয় বিদ্যুতের চাহিদা আমরা পেতে পারি। ঘরে লাগালে ঘরের চাহিদা পেতে পারি। স্ট্রিট লাইট, এই যে বলেছি স্ট্রিট লাইট। এখন বিভিন্ন ছোট ছোট লঞ্চ বা ছোট ছোট মানে সাবমেরিন বা জাহাজ, মানে মাছ ধরার যে ট্রলার, সেখানেও ব্যবহার করা, কারণ তারা তো বহু দিনের জন্য নদীতে ঘোরাফেরা করে। তাহলে সোলার প্যানেল থাকলে সেখান থেকে তারা সহজেই বিদ্যুৎটা পেতে পারবে। পার্কিং লট, যে কোনো পার্কিং লটে যে শেড থাকে, সেই শেডের উপরেও যদি আমরা এই সোলার প্যানেলগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই, মানে রেখে দিয়ে সেটা যদি প্রসেস করি, তাহলে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ পেতে পারি। তাহলে এগুলো কিন্তু আমরা যে কোনো জায়গায় এই ব্যবহারগুলো পেতে পারি বা পাই। এটাও একটা, যেমন দেখো, যেটা আমি দেখালাম প্রথমে ফাঁকা জায়গাতে। ঠিক আছে? তো সৌর জল উত্তাপক, তো কি করা হয়? সৌর জল উত্তাপক মানে সূর্যের তাপের সাহায্যে এই সোলারকে কাজে লাগিয়ে জল গরম করা হচ্ছে। তো শীতপ্রধান দেশে কম খরচে গৃহ উষ্ণকরণ এবং এছাড়াও গৃহে, হাসপাতালে ও শিল্পে উষ্ণ জল সরবরাহে এটা ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? হরিয়ানার মুরথলে সর্বপ্রথম এটি চালু হয়। মানে এই যে জল গরম করা বা জল উত্তাপ করার যে পদ্ধতি, সেটা কিন্তু হরিয়ানার মুরথলে চালু করা হয়েছে। সৌর নিরোধক কি রয়েছে? উন্নত দেশগুলিতে কৃষিজ শস্যকে বৃষ্টি, ধুলো এবং কীটপতঙ্গের সংস্পর্শে না এনে আর্দ্রতা অপসারণ করা হয় এবং কাঠ, জামাকাপড় শুকানো করা হয়। এটাও কিন্তু হরিয়ানাতে গড়ে উঠেছে। তার মানে এই সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় যে আর্দ্রতা, সে আর্দ্রতাকে আমরা দিলাম না, সূর্যের এই তাপটাকে কাজে লাগিয়ে জামা কাপড় শুকানো হচ্ছে। এরকম ব্যবস্থা হরিয়ানার গানাউরের ব্যবস্থা রয়েছে। সৌর পাতক ব্যবস্থা কি সেটা? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে বহু লবণ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে, এবং যেহেতু উপকূল অঞ্চল হওয়ার জন্য কিন্তু এখানে দেশের বা রাজ্যের অভ্যন্তর থেকে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়াটা অনেকটা খরচ সাপেক্ষ। তো সেখানে যদি আমি অল্প ব্যয়ে একটা সোলার প্যানেল বসিয়ে, কয়েকটি সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে আমি যে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে সেই অফুরন্ত বিদ্যুৎ আমি পেতে পারি। তাহলে সেটাও ব্যবহার করা হয়। গুজরাটের মাধাপুরে বিশ্বের বৃহত্তম সৌর পুকুর রয়েছে। অর্থাৎ সৌর পুকুরটা কি? যে পুকুর সেভাবে অর্থাৎ কাজে লাগানো হয় না বা কাজে লাগে না তার জল, তার উপরে একটা ইনফ্রাস্ট্রাকচার গঠন করে
ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তার উপরে সোলার প্যানেলগুলো সুন্দরভাবে বসানো হয়েছে, বসিয়ে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ সংগ্রহ করা হচ্ছে। এটাই হচ্ছে বৃহত্তম সৌর পুকুর সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা কটা ব্যবহার জানলাম? একটা সৌর জল উত্তাপক, সৌর নিরোধক আর একটা সৌর পাচক ব্যবস্থা। সৌর পাচক ব্যবস্থা কি সেটা? অন্ধ্রপ্রদেশের তিরুমালায় বিশ্বের বৃহত্তম এবং রাজস্থানের মাউন্ট আবুতে এই সৌর পাচক ব্যবস্থা স্থাপিত হয়েছে, অর্থাৎ সূর্যের এই তাপকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিসের যে পচন সেটাকে আমরা করতে পারি। সৌর বিদ্যুৎ, তাহলে শুধুমাত্র এখানে কিন্তু সৌর বিদ্যুৎ, তোমার সৌর বিদ্যুৎ ছাড়াও সৌর শক্তিকে আমরা কিভাবে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটাই সেটাও কিন্তু দেখানো হলো। এই সৌর পাচক ব্যবস্থা, তারপরে তোমার জল উত্তাপক ব্যবস্থা, জল গরমের যে ব্যবস্থা, ভিজে জামা কাপড় বা আর্দ্রতার শুকানোর সমস্যা, লবণ তৈরি করা, এসবগুলো কিন্তু দেখা গেল। বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে? দেখো, গ্রামে গঞ্জে প্রচলিত যে বিদ্যুৎবিহীন এলাকা রয়েছে সেই এলাকায় আলো জ্বালানোর জন্য এবং পাখা, টিভি, ফ্রিজ, রেডিও, জলের পাম্প চালাতে এই সৌর বিদ্যুতের ব্যবহার করা হয়। ঠিক এরকম ভাবে পুরো ছাদটাকে দেখো, পুরো শেডগুলোতে সৌর প্যানেল বসিয়ে দেওয়া হয়েছে, সোলার প্যানেল। রাস্তার যানবাহন এবং ট্রেনের সিগন্যাল ব্যবস্থা, এখন বিভিন্ন ট্রেনের ছাদেও কিন্তু এই সোলার প্যানেল লাগানো হচ্ছে। এই সোলার প্যানেলকে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রেন চালানো হচ্ছে। এবং ট্রেনের সিগন্যাল ব্যবস্থা বা রাস্তাঘাটের সিগন্যাল ব্যবস্থা সেখানেও। সমুদ্র উপকূলে বাতিঘর, নৌ চালানোর বয়া ইত্যাদি। তাহলে সমুদ্র উপকূলের যে পাওয়ার হাউসের যে লাইট হাউস থাকে সেখানে বিদ্যুৎ, সেখানে কিন্তু সোলার প্যানেল সব থেকে বেস্ট উপায়। তো সেখানে তারের কোনো ঝামেলা নেই, সোলার প্যানেল বসানো, সেখানটাতেই আমি দুটো মেশিন সেট আপ করে বাতি জ্বালালাম, লাইট জ্বালালাম। টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, মোটর গাড়ির বিকল্প জ্বালানি, তবে এখন কতটা খুব হয়েছে বলে মনে হয় না। ক্ষুদ্র কুটির শিল্পে যন্ত্রপাতি চালাতে এটা হয়। ছোটখাটো যন্ত্র চালানোর জন্য আমরা কিন্তু সোলার প্যানেলকে যদি ব্যবহার করি তাহলে বিদ্যুতের বেশ খানিকটা সাশ্রয় হতে পারে। দুর্গম প্রত্যন্ত পার্বত্য ও দ্বীপ অঞ্চলে শক্তির চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ ব্যবহৃত হয়। তাহলে যে দুর্গম যে অঞ্চল, যেগুলো আমি বারবার তোমাদের বলছিলাম, পাহাড়ি অঞ্চল, দুর্গম অঞ্চল, যেখানে জলবিদ্যুৎ হতে পারে বা তাপবিদ্যুৎ হতে পারে বা পারমাণবিক বিদ্যুৎ হতে পারে, যে বিদ্যুৎ সহজে পৌঁছানো যাচ্ছে না বা পৌঁছাতে পারছে না, পরিকাঠামোগত সমস্যা রয়েছে, তাহলে সেই জায়গাটাতে আমি কিন্তু কয়েকটা সোলার প্যানেল বসিয়ে সেখানে আমি সহজেই বিদ্যুৎ উৎপাদন করে তার ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ভারতে সৌরশক্তির উৎপাদনের বিভিন্ন যে সম্ভাবনা এবং সেগুলো বলা হচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলি, আমাদের এখানে যে সৌর বিদ্যুৎ তার কিছু সুবিধা অসুবিধা একটু তোমাদেরকে বলি। দেখো, সুবিধা অসুবিধা আলাদাভাবে বইতে সেরকমভাবে উল্লেখ করা নেই, আমি আলোচনার পরিপ্রেক্ষিতে একটু বলে দিচ্ছি। সুবিধা বলতে গেলে এটা খুব খরচ সাপেক্ষ নয়। একবার যদি আমি এটাকে সেটেল করতে পারি, স্থাপন করতে পারি, তাহলে আর কিন্তু এর কোনো খরচ সেইভাবে লক্ষ্য করা যাবে না বা খরচ হয় না। ঠিক আছে? এবং শুধু কি দেখতে হবে, আমাকে মাঝে মাঝে সোলার প্যানেলগুলো ঠিকঠাক আছে কিনা, বা ঝড় বৃষ্টি হলে সেখানে কোনো গাছপালা ভেঙে পড়লো কিনা, সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে গেল কিনা। কিন্তু সেই অর্থে নষ্ট হয় না, দীর্ঘদিন যাবৎ এটা একই পরিমাণে ঠিকঠাক থাকে। ব্যাটারি সেলগুলো ঠিক আছে কিনা সেটা একটু মাঝে মাঝে চেক করতে হয়, দেখে নিতে হয়। এটা একটা কারণ গেল। এবং সহজেই কিন্তু আমরা এখান থেকে বিদ্যুৎ পাচ্ছি না, প্রচুর পরিমাণে তার দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে, আমাকে খনি থেকে কয়লা উত্তোলন করতে হচ্ছে। তো এগুলো যদি আমি এই অফুরন্ত শক্তি সম্পদ ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের যে গচ্ছিত সম্পদ, সেই গচ্ছিত সম্পদকেও কিন্তু আমি সঠিক পরিমাণ সংরক্ষণ করে রাখতে পারি বিগত ভবিষ্যতের জন্য, মানে আগত ভবিষ্যতের জন্য। অসুবিধা কি বলা যেতে পারে? এটা টাকা পয়সার একটা সমস্যা রয়েছে, প্রযুক্তিগত একটা সমস্যা রয়েছে,
যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে তুমি কি করে লাগাবে? সম্ভব নয়। উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে সূর্যের আলো দেখা গেল, বা যেখানে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে সম্পূর্ণ যে মেরু অঞ্চল, সেখানে তো সূর্যের আলো পৌঁছায় না, 6 মাস দিন 6 মাস রাত্রি। তাহলে সেখানে যদি আমি এই সিস্টেম ইনপুট করি, তো সেখানে কাজে লাগানো যাবে? যাবে না। তো এই সুবিধা এবং অসুবিধাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের চলে। তো এগুলো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম, ঠিক আছে? এবার দেখি কোথায় কোথায় কিভাবে এই সৌরশক্তি আমাদের দেশে উৎপাদন হয়ে থাকে। অপ্রচলিত শক্তি উৎস মন্ত্রক এবং ভারতীয় পুনর্নবীকরণযোগ্য যে শক্তি সংস্থা রয়েছে, ঠিক আছে, তাদের মতে ভারতে প্রতি বর্গ কিমি এলাকায় 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাহলে প্রতি যে বর্গমিটার এলাকা রয়েছে, বর্গ কিমি এলাকায় 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এটা একটা ভালো দিক। এই সৌর তাপীয় শক্তি, সোলার থার্মাল এনার্জি অর্থাৎ এসটি, এবং সোলার ফটোভোল্টেইক পদ্ধতি মানে এসপিভি, সোলার ফটোভোল্টেইক পদ্ধতি 2022-23 সালে ভারতে সৌর বিদ্যুতের উৎপাদন প্রায় 71,145 মেগাওয়াট, যেটা পৃথিবীতে কিন্তু চতুর্থ স্থান অধিকার করছে, ঠিক আছে? তো কত বললাম? 2022-23 সালে এই যে সৌরতাপীয় শক্তি অর্থাৎ সোলার থার্মাল এনার্জি আর সৌর ফটোভোল্টেইক পদ্ধতিতে 71,145 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন সম্ভাবনা রয়েছে, যা পৃথিবীতে চতুর্থ, ঠিক আছে? আমরা নিচে একটা পরিসংখ্যান দেখে নেব যে রাজ্যভিত্তিক ভারতে যে বিভিন্ন রাজ্য রয়েছে, সৌর বিদ্যুৎ উৎপাদনে কতটা সম্ভাবনা রয়েছে এবং কতটা বিদ্যুৎ এখন তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে, উৎপাদিত হচ্ছে। প্রথমে রাজস্থান দেখি আমরা। এই মুহূর্তে উৎপাদনের পরিমাণ 18,059 মেগাওয়াট। কত পার্সেন্ট? 25%। সম্ভাবনা রয়েছে এখনো 1000 মেগাওয়াট। এটা কিন্তু 1000 মেগাওয়াট বলে দিয়েছে, মানে 142,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কত শতাংশ? 19%। কারণ সর্বাধিক বেশি আমরা বলতে পারি। সম্ভাবনার এখন উৎপাদন অর্থাৎ যা সম্ভাবনা রয়েছে তার এখন প্রায় 12% উৎপাদিত হচ্ছে। প্রধান কোন কোন কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র হিসাবে বা সৌর বিদ্যুৎ কেন্দ্র হিসাবে স্থাপিত হয়েছে? ভাদালা, যেটা ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের ছবি আমি তোমাদেরকে ঠিক পরের অংশে দেখাবো। এই একটা কেন্দ্র থেকে 2245 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভাদালা। কোন রাজ্যে রয়েছে? রাজস্থানে। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে? 2245 মেগাওয়াট। ফালোদি, পোখরান এছাড়াও অন্যান্য কেন্দ্র ফালোদি, পোখরান, ফতেগড়, পুগাল, নোক, ছাবড়া, কালিসিন্ধ, বিকানের ইত্যাদি বিভিন্ন অঞ্চল রয়েছে। দ্বিতীয় যে রাজ্য গুজরাট, উৎপাদন এই মুহূর্তে হচ্ছে 10,281 মেগাওয়াট, 14.5% উৎপাদন করছে। সম্ভাবনা রয়েছে 35,000.77 মেগাওয়াট। সম্ভাবনা কত পার্সেন্ট? 4.8। 28 সম্ভাবনার এখন ব্যবহার করা হচ্ছে। কোথায় কোথায় গুজরাটের? চারাঙ্কা সোলার পার্ক, এটা একটা বড় সোলার পার্ক। কচ্ছ, ছাতার, ধোলেরা, রাধনেসাদা, মিঠাপুর ইত্যাদি। তো এই যে কেন্দ্রগুলোর নাম কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। রাজ্যভিত্তিক কেন্দ্রের নাম কিন্তু পরীক্ষায় আসতে পারে। কর্ণাটক 9,314 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে, 13%। সম্ভাবনা 24%, মানে সম্ভাবনা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে। প্রধান কেন্দ্র পাবাগাদা, এটা ভারতের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র। এটা 2022 সালের আগে পর্যন্ত 2017-18 সালে কিন্তু এই পাবাগাদা সর্বাধিক বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র ছিল। এখন সেটা ভারতের দ্বিতীয় হয়েছে, প্রথম হয়েছে রাজস্থানের ভাদালা। এছাড়াও কোপ্পাল, বিদর, কাদাক
এগুলো রয়েছে। তামিলনাড়ু চতুর্থ রাজ্য, 6,967 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, 9.8%, সম্ভাবনা 17,067 মেগাওয়াট। কোথায় কোথায় তৈরি হচ্ছে বিদ্যুৎ? কামুথি, তুতিকোরিন, তিরুনেভেলি আর হচ্ছে কোয়েম্বাটোর। 5 নম্বর রাজ্য হিসেবে মহারাষ্ট্র, 4,925 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, 6.9%, সম্ভাবনা 64,000। আর কেন্দ্র রয়েছে প্রগত, সাইগুরু, সোলার পার্ক, দন্দইছা, পাটোদা, সাকরি, সোলাপুর ইত্যাদি। তেলেঙ্গানা রাজ্যের 4,702, 6%, এবং সম্ভাবনা রয়েছে 20,000 মেগাওয়াট। কোথায় কোথায় তৈরি হচ্ছে বিদ্যুৎ? নিজামাবাদ, রামাগুন্ডাম, ধর্মারাওপেট, গাদোয়াল প্রভৃতি জায়গায়। অন্ধ্রপ্রদেশ 4,553 মেগাওয়াট, 6.4% উৎপাদন করে থাকে দেশের নিরিখে। সম্ভাবনা রয়েছে 38,000 মেগাওয়াট। কোথায় কোথায়? নাম্বুলা, পুলাকুন্টা, কুর্নল, অনন্তপুরম, কাডাপা। ঠিক আছে, তো এই কেন্দ্রের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এছাড়া অন্যান্য হিসাবে সারা রাজ্য, এই 7টি রাজ্য ছাড়াও 12,388 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, 17.3। সম্ভাবনা রয়েছে 405,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কোন কোন রাজ্য সেগুলো? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়। আর ভারতের ক্ষেত্রে 71,145, এই যে 71,145 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করেছে। বোঝা গেল তাহলে এই পর্যন্ত? ভেরি গুড। আচ্ছা, এবার সৌর বিদ্যুতের সম্ভাব্য অঞ্চল কোনগুলো, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে একটু দেখলাম, ওই লিস্টে আমরা আলোচনা করেছি। তো উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারতের রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যগুলি বছরের অধিকাংশ দিন মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল থাকে। তো মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল থাকার জন্য অবস্থানগত কারণে এই সৌরবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস, যে রাজ্যগুলোতে মেঘমুক্ত সম্ভাবনা, মেঘ খুব কম হয়, প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা কম হয়, সেখানেই কিন্তু এই সৌরবিদ্যুতের সম্ভাব্য দেখানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু একটু সাইক্লোন, ঝড় সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বেশি হয়, এবং আমাদের এখানে বিশাল এই সৌর, এই যে দেখতে পাচ্ছ দুটো ছবি, এরকম ভাবে বিশাল অঞ্চল জুড়ে কিন্তু সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়নি বা সম্ভবপর নয়। এত জমি, এই অর্থে ফাঁকা জমি, কিন্তু জমির মাঠের মাঝখানে মাঠের পর মাঠ ফাঁকা জমি সেই অর্থে নেই, সেই জন্য গড়ে তোলা সম্ভবপর হয়নি। ঠিক আছে, যেটা হয়েছে বিভিন্ন বাড়িতে বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত কারণে সেখানে বিদ্যুতের, এই সোলার বিদ্যুতে, সৌর বিদ্যুতের তারা ব্যবহার করে চলেছে। আচ্ছা, এই হচ্ছে ভাদোলা সোলার পাওয়ার প্লান্ট, যেটা দেখো লাইটনিং অফ দ্য নেশন, অর্থাৎ দেশকে সবসময় আলো দেবে। কোথায়? রাজস্থানের যোধপুরে ভাদালায় প্রায় 14,000 একর জুড়ে ভাদালা সোলার পার্ক গড়ে তোলা হয়েছে। তোমরা মৃত্তিকা দেখে বুঝতে পারছো এটা রুক্ষ শুষ্ক একটা মৃত্তিকা, যেখানে যেহেতু স্বাভাবিক উদ্ভিদ বা কৃষিকাজের সম্ভাবনা নেই বলেই কিন্তু এটাকে বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে। দেখো এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু সোলার প্যানেল, পুরোটাই কিন্তু সোলার প্যানেল। এটা বর্তমানে ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র, যার একটা কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 2245 মেগাওয়াট। 4টি পর্যায়ে এটা গঠিত হয়েছে এই কেন্দ্রটি। কি কি? এনটিপিসি প্রথমে তার প্রযুক্তিগত সক্ষমতা দিয়েছে, মূলধন বিনিয়োগ হয়েছে। RRECL অর্থাৎ রাজস্থান রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন লিমিটেড, শর্ট ফর্মটা মনে রাখতে হবে কি? রাজস্থান রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন লিমিটেড। আর এটা তোমরা এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ACCI সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, ACCI। ACME ফেলান এনার্জি এবং প্রভৃতি সরকারি এবং বেসরকারি সংস্থা, তারা কিন্তু তাদের দ্বারা কিন্তু এটা পরিচালিত হয়েছে।
এবং শুধু সোলার প্যানেলগুলো বসিয়ে গেলে হবে না, এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। সোলার প্যানেলগুলো সঠিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই এই বিশাল এলাকা পরিচালনার একটা ভার সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগে নেওয়া হয়ে থাকে। এই কেন্দ্রের ইউনিট প্রতি উৎপাদন খরচ সবচেয়ে কম। তো যেহেতু এক জায়গাতে বিশাল পরিমাণ একটা সৌর কাণ্ড ঘটিয়ে দেওয়া হয়েছে, তো এখান থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকটাই, বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেকটাই কম। এছাড়াও গুজরাটের ধোলেরাতে এর থেকেও একটা বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। গুজরাটের ধোলেরা সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পূর্ণ হলে এটি ভারতবর্ষের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রে, সৌর বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে। 5000 মেগাওয়াট। ভাবতে পারছো 2245 মেগাওয়াটের জন্য 14,000 একর জমির প্রয়োজন হয়েছে, এতগুলো সোলার প্যানেলের প্রয়োজন হয়েছে। যদি 5000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে ডবল জায়গা দরকার এবং ডবল অর্থাৎ আরো বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে সৌর বিদ্যুৎ সম্পর্কে আমরা যা আলোচনা করেছি তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি তোমাদের সামনে দিয়েছি। সুবিধা অসুবিধা, সৌর বিদ্যুৎ কাকে বলে, এর উৎস, প্রকৃতি, সৌর বিদ্যুতের ব্যবহার সবই তোমরা এখানে দেখেছো এবং তার প্রশ্ন এখানে তোমাদের রেখেছি। কারোর কি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো তোমরা সবাই পাঠ্যপুস্তক থেকে নিজেরা একটু আলোচনা করে দেখে আসবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। খুব ভালো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।